আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী। ভারী বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার সহ বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত। মহেশখালীতে পানিতে ডুবে একজনের মৃত্যু। বৃষ্টিপাত হবে আরও 2 দিন, বলছে আবহাওয়া অধিদপ্তর। এবং হবিগঞ্জ ও খাগড়াছড়ি সীমান্ত দিয়ে শিশুসহ আরও ৩৬ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী। এই উপলক্ষে খুলনা মহানগর বিএনপির 5 দিনের কর্মসূচির আজ তৃতীয় দিনে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও শোক র্যালি বের করা হয়। এর আগে দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া মহানগরের সকল মসজিদে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়। বরিশালে আলোচনা সভা, কোরআনখানি, মিলাদ ও দোয়া মোনাজাতের মধ্য দিয়েই জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে পৃথকভাবে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালিত হয়। অনুষ্ঠানে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহে এই উপলক্ষে আলোচনা সভা, দোয়া, মিলাদ মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। দক্ষিণ জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন এসব অনুষ্ঠানের আয়োজন করে। নাটোরে জাতীয় দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কোরআনখানি, কালো ব্যাজ ধারণ ও আলোচনা সভা সহ নানা আয়োজনে পালিত হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ সহ স্থানীয় বিএনপির নেতারা আলোচনা সভায় বক্তব্য রাখেন। নারায়ণগঞ্জে মহানগর বিএনপির আয়োজনে শহীদ নগর, মণ্ডলপাড়া ও মিশন পাড়া সহ বিভিন্ন এলাকায় দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া জেলা বিএনপির উদ্যোগে সিদ্ধিরগঞ্জে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরে সেই চেনা শহর থেকেই নেন চিরবিদায়। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় বিএনপিকে সংগঠিত করে এই শহর থেকেই নতুন পরিকল্পনার সূচনা করতে চেয়েছিলেন তিনি, কিন্তু সেই প্রয়াস অসমাপ্তই থেকে যায়। জিয়ার শেষ কয়েক ঘন্টার ঘটনাবলীর জীবন্ত সাক্ষী চট্টগ্রাম মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। জিয়া হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িতদের চিহ্নিত করার দাবি তার। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। 29 মে শুক্রবার 1981 সাল। দলের কয়েকজন সিনিয়র নেতাকে নিয়ে সকাল 10টায় চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছান প্রেসিডেন্ট জিয়া। দিনভর সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক ছাড়াও কয়েক দফা একান্ত আলাপ করেন স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে। কে জানত এর পরদিনই নির্মমভাবে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন তিনি। প্রেসিডেন্ট জিয়ার সেই সফর, সার্কিট হাউসে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক, এ সব কিছু নিয়ে কৌতূহলের শেষ নেই জনমনে। কিন্তু কি হয়েছিল সেদিন? চট্টগ্রাম মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। নির্মম হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা আগে রাত 1টায় সার্কিট হাউসে জিয়াউর রহমানের কাছ থেকে শেষ বিদায় নেন তিনি। প্রত্যেকটি ব্যাপারে ওনার কি তীক্ষ্ণ দৃষ্টি থাকতো, এই কথাটা আমি সবসময় তোমাকে আমি বলে যাচ্ছি, বি গুড অ্যান্ড ডু গুড। তা আমি আশা করছি তোমরা দলটাকে এইভাবে পরিচালনা করবে। তবে সে সময় বিএনপির দলীয় কোন্দল নিয়ে নানা মহলে আলোচনা সমালোচনা হলেও বিষয়টি উড়িয়ে দেন তিনি। দলীয় কোন্দলের ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট বলেন। প্রেসিডেন্ট জিয়া নিজেকে স্বাধীনতা সার্বভৌমত্বের পাহারাদার উল্লেখ করতেন। চট্টগ্রাম নিয়েও তার পরিকল্পনা ছিল ব্যাপক। এখানে কাকে মন্ত্রী বানাবো, কাকে এমপি বানাবো, আমি প্রেসিডেন্ট হব, ওই কারণে কিন্তু আমি বিএনপি সংগঠনটা করি নাই। সবাই বিএনপি সংগঠন, আমি সহ তোমার সবাই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দারোয়ান, পাহারাদার, একজাক্টলি পাহারাদার বলছি আমি চেয়ে রাখুন মুখের দিকে।
সেদিন প্রেসিডেন্ট জিয়া 2 সামরিক কর্মকর্তা সহ 7 জন নিহত ও 16 জন আহত হন। ওই ঘটনায় সামরিক আদালতে শুধুমাত্র অভ্যুত্থান চেষ্টার জন্য বিচার হয় 18 সামরিক কর্মকর্তার। এদের মধ্যে 13 জনের ফাঁসি এবং বাকিদের কারাদণ্ড দেয়া হয়েছিল বিভিন্ন মেয়াদে। ওনার যে ঘটনাটা, এটা একটা তদন্ত হওয়া দরকার ছিল। বিএনপি কেন করলো না? এটা বিএনপি ভালো। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা। নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, যা আরও 24 ঘন্টা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টিতে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পার্বত্য এলাকায় পাহাড় ধসের শঙ্কায় জারি করা হয়েছে সতর্কতা। কক্সবাজার উপকূলের অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে জোয়ারের পানিতে। সৈকতে বেড়াতে আসা পর্যটকদের সতর্ক করে লাল পতাকা তুলেছে প্রশাসন। এদিকে জোয়ারের পানিতে ডুবে মহেশখালীতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নেওয়ার পাশাপাশি সার্বিক সহায়তা দিতে কাজ করছে প্রশাসন। কাস্টমস কর্মকর্তারা কাজে ফিরলেও এখনও স্বাভাবিক হয়নি চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। তার সাথে পরিবহন শ্রমিকদের ধর্মঘট, শ্রমিকদের মিছিল, মিটিং আর সমাবেশে স্থবিরতা দেখা দিয়েছে বন্দরে। এতে তৈরি হয়েছে কন্টেইনার জট। ঈদের ছুটিতে তা আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা বন্দর ব্যবহারকারীদের। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতি প্রত্যাহার হলেও এখনও রয়ে গেছে এর প্রভাব। বন্দরে জমে থাকা পণ্যের শুল্কায়ন, বিল অব এন্ট্রি দাখিল, কায়িক পরীক্ষা সহ বিভিন্ন কাজে এখনও পুরোপুরি গতি না আসায় চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে বাড়ছে কন্টেইনারের সংখ্যা। সাম্প্রতিক পরিবহন ধর্মঘটেও বাধাগ্রস্ত হচ্ছে বন্দর কার্যক্রম, আর এতে তৈরি হয়েছে কন্টেইনার জটের। সেই সাথে বহির্নোঙরেও বাড়ছে অপেক্ষমান জাহাজের সংখ্যা। এদিকে বন্দর থেকে যথাসময়ে পণ্য খালাস করতে না পারায় প্রতিনিয়তই জরিমানা গুনতে হচ্ছে আমদানিকারকদের। এই অবস্থায় দ্রুত পণ্য ডেলিভারি নিতে তাগাদা দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। স্টেক হোল্ডারকে একসাথে করে একটা সিদ্ধান্ত নিয়ে বন্ধের ভিতরে কিভাবে কাজ করা যায়, কিভাবে এই জটটাকে অবসান করা যায়, সে ব্যাপারে এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা বারবার ইনস্ট্রাকশন দিচ্ছি যারা ইম্পোর্টার এবং যারা কাস্টমস সংশ্লিষ্ট কনসাইনে আছেন তাদেরকে যাতে দ্রুত তাদের কন্টেইনার নিয়ে যায়। এদিকে আমদানি রপ্তানি স্বাভাবিক রাখতে কোরবানি ঈদের 10 দিন ছুটিতেও খোলা থাকবে বন্দর। ঈদের পরবর্তী সময়গুলোতে চট্টগ্রাম বন্দরে তেমন একটা ডেলিভারি কার্যক্রম থাকে না, কারণ আপনার আমদানিকারকদেরও কার্যালয় বন্ধ থাকে, ব্যাংক বন্ধ থাকে, সব কিছু মিলে একটা চেইন। সেই চেইন যদি কাজ করে তাহলেই বন্দরে যে জটের আশঙ্কা করতেছে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো। বন্দরের হিসেব বলছে বৃহস্পতিবার বন্দরে কন্টেইনার ছিল প্রায় 42,500 একক, যা দুদিন আগেও ছিল প্রায় 45,400, আর বহির্নোঙরে অপেক্ষায় ছিল প্রায় 46টি জাহাজ। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। হবিগঞ্জ ও খাগড়াছড়ি সীমান্ত দিয়ে শিশুসহ আরও 36 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালিঙ্গা গহীন বনাঞ্চলের সীমান্ত ডেবরাবাড়ি দিয়ে শিশুসহ 22 জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। তাদের মধ্যে পুরুষ 9 জন, মহিলা 8 জন এবং শিশু 5 জন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সকলেই বাংলাদেশি নাগরিক এবং তারা কুড়িগ্রাম জেলার বাসিন্দা। এদিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়েও আরও 14 জনকে পুশিন করেছে বিএসএফ। ভোরে মাটিরাঙ্গার তাইনদং ইউনিয়নের আমবাগান সীমান্ত এলাকা দিয়ে তাদের পুশিন করা হয়। চলতি মাসে খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে এ নিয়ে 118 জনকে বাংলাদেশে পাঠালো ভারত। অবশেষে হালদা নদীতে ডিম ছেড়েছে কার্প জাতীয় মা মাছ। বজ্রপাত ও বৃষ্টির মধ্যে হালদা নদীর পাড়ে ডিম সংগ্রহকারীদের উৎসব শুরু হয়েছে। গতরাত 2টার দিকে আমতুয়া পয়েন্টে প্রথম ডিম পাড়ে মা মাছ। এরপর নদীর বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে ডিম। শুরু হয় ডিম সংগ্রহ। এ সময় হালদা জুড়ে তৈরি হয় এক উৎসবের আমেজ। হালদা গবেষক অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া জানান, প্রত্যেক সংগ্রাহক গড়ে 3 থেকে 4 বালতি ডিম পেয়েছেন। হালদা নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুযায়ী প্রতি বছর এপ্রিল থেকে জুন মাসের মধ্যে পূর্ণিমা বা অমাবস্যার রাতে পাহাড়ি ঢল ও বজ্রসহ বৃষ্টির সময় মা মাছ ডিম ছাড়ে। এসব ডিম পরবর্তী সময়ে হ্যাচারিতে নিয়ে সংরক্ষণ ও পোনা মাছ উৎপাদনে ব্যবহার করা হয়।
দেশের বিভিন্ন স্থান থেকে চুরি ও ছিনতাই হওয়া শতাধিক মোবাইল ফোন ও ভুলক্রমে বিকাশ ও নগদ অ্যাকাউন্টে চলে যাওয়া প্রায় 2 লাখ টাকা উদ্ধার করেছে ময়মনসিংহের মুক্তাগাছার আর্মড পুলিশ ব্যাটালিয়ন। পরে এসব মোবাইল ফোন ও টাকা প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করেন ব্যাটালিয়নের অধিনায়ক আর্মড পুলিশের অতিরিক্ত ডিআইজি কুতুবুদ্দিন। আর্মড পুলিশের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এপিবিএন সাইবার ক্রাইম সেল এ পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে চুরি ও ছিনতাই হওয়া 1500 মোবাইল ফোন সহ বিকাশ ও নগদ অ্যাকাউন্টের ভুল নম্বরে চলে যাওয়া প্রায় অর্ধ কোটি টাকা এবং হ্যাক হওয়া ফেসবুক পেজ উদ্ধার করে বলে অনুষ্ঠানে জানানো হয়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।